যদি বাকিরা করতে পারে তাহলে তো আমার আমি আর কি করবো। এখন আমি একটা লেকচার দিলে হয়ে যেত, এখন আমাকে 3বার লেকচার দিতে হচ্ছে, তাও তোমরা ক্লাসে থাকছো না। পুলক শাহরিয়ার, পুলক শাহরিয়ার, यस मैम। আচ্ছা তুমি ক্লাসে? जी मैम आसी। বাকিরা কি জয়েন করবে? मैम জয়েন তো করার কথা সবার। আচ্ছা আমি শুরু করে দেই, অলরেডি 4:10 বেজে গেছে। জি ম্যাম শুরু করে দেন। তোমাদের ল্যাবে যে অ্যানালাইসিস গুলো করা হবে, তোমাদের এটা ল্যাবের কোড কত বলো তো? কোর্স কোড কত তোমাদের? কোর্সের নাম কি? मैम केमिस्ट्री 102। আর নাম কেমিস্ট্রি 1 প্র্যাকটিক্যাল। হ্যাঁ, এটা বেসিক্যালি ইনঅর্গানিক বেসড ল্যাব। ইনঅর্গানিক সাবস্টেন্সের উপরে অ্যানালাইসিস করার জন্য এই ল্যাবটা তৈরি করা হয়েছে। এখন এই ল্যাবে যেহেতু এই ল্যাবটা আসলে অনেকগুলো ক্লাস হওয়ার কথা, কিন্তু পুলক যত 2বার জয়েন করেছো কেন? অনেকগুলো ক্লাস হওয়ার কথা, কিন্তু প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য অল্প কয়েকটা ক্লাস এটা শেষ করে দেওয়া হচ্ছে। তাই এটা খুব ভালো করে তোমরা যদি ব্রিফিংটা না বুঝো, আমার মনে হয় না ভাইভাতে তোমরা রেসপন্স করতে পারবে। তোমাদের প্রথম দিন তোমরা যে এক্সপেরিমেন্টটা করবা সেটা হচ্ছে সিস্টেমেটিক অ্যানালাইসিস অফ অ্যাসিড রেডিকেল। অ্যাসিড রেডিকেল কাকে বলে? অ্যাসিড রেডিকেল কাকে বলে? কে বলতে পারবা? আবির মন্ডল। यस मैम। অ্যাসিড রেডিকেল কাকে বলে? मैम এটা আমি জানি না। আচ্ছা কয়েকটা ইনঅর্গানিক অ্যাসিডের নাম বলো আমাকে, আবির মন্ডল। কিসের? ইনঅর্গানিক অ্যাসিডের নাম বলো কয়েকটা। ইনঅর্গানিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড, হ্যাঁ সালফিউরিক অ্যাসিড। হ্যাঁ বলো। বাকিগুলো বলো। হাইড্রোক্লোরিক, সালফিউরিক, হুম, হুম। और मैम বাকিরা বলো। ও তো আর পারছে না, হাইড্রোক্লোরিক আর সালফিউরিক এর মধ্যে বসে আছে। বাকিরা বলো। मैम कार्बनिक एसिड, हाइड्रोफ्लोरिक एसिड। হাইড্রোক্লোরিক অ্যাসিড তো বললো। मैम नाइट्रिक एसिड। নাইট্রিক অ্যাসিড, গুড। সালফিউরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। এখন অ্যাসিড রেডিকেল হচ্ছে যে তুমি যদি একটা অ্যাসিড মলিকিউল থেকে সবটুকু হাইড্রোজেন প্রোটন হিসেবে সরিয়ে নিয়ে যাও, তাহলে যতটুকু আয়ন বাকি থাকে ওই অংশটুকুকে বলা হয় অ্যাসিড রেডিকেল। কাকে বলে? বলো অ্যাসিড রেডিকেল কাকে বলে? একটা ইনঅর্গানিক অ্যাসিড থেকে তুমি যদি সবটুকু আয়নকে সরিয়ে নিয়ে যাও, সবটুকু প্রোটন হাইড্রোজেনকে প্রোটন হিসেবে সরিয়ে নিয়ে যাও, তাহলে যতটুকু অংশ বাকি থাকে। নাইট্রিক অ্যাসিডে সবটুকু হাইড্রোজেনকে প্রোটন হিসেবে সরিয়ে নিয়ে গেলে কতটুকু অংশ বাকি থাকে? তুমি কি শুনতে পাচ্ছ? নাইট্রেট আয়ন। নাইট্রেট আয়ন। সালফিউরিক অ্যাসিড থেকে কি পাওয়া যাবে তাহলে? সালফেট আয়ন। সালফেট আয়ন। হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে?
chloride ion, ক্লোরাইড আয়ন। কার্বনিক অ্যাসিড থেকে কার্বনিক আয়ন, কার্বনেট আয়ন CO3 2- কার্বনেট আয়ন। সো এই ক্লোরাইড আয়ন, কার্বনেট আয়ন, সালফেট আয়ন আর হচ্ছে নাইট্রেট আয়ন, এটা হচ্ছে অ্যাসিড রেডিকেলস। আরো অনেক অ্যাসিড রেডিকেল আছে, কিন্তু আমরা ল্যাবে এই 4টা অ্যাসিড রেডিকেল কে অ্যানালাইসিস করি। আমরা জানি যে প্রতিটা ইনঅর্গানিক সল্টেই 2টা রেডিকেল থাকে, একটা হচ্ছে বেসিক রেডিকেল আর একটা অ্যাসিডিক রেডিকেল। অ্যাসিড রেডিকেল। ফর এক্সাম্পল তোমাকে একটা ইনঅর্গানিক সল্টের নাম বলো আমাকে। সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডে বেসিক রেডিকেল হিসেবে কে আছে? সোডিয়াম আয়ন। আর অ্যাসিড রেডিকেল ক্লোরাইড আয়ন। ভেরি গুড। তাহলে ম্যাগনেসিয়াম সালফেট যদি আমি বলি, এখানে অ্যাসিড রেডিকেল কে? বেসিক রেডিকেল। ভেরি গুড। কাজেই তোমাকে যখন একটা ইনঅর্গানিক সল্ট দিয়ে বলা হবে যে এখানে অ্যাসিড রেডিকেল কে আছে আর বেসিক রেডিকেল কে আছে, এটাকে তুমি ফাইন্ড আউট করো, তখন তুমি কি করবে? প্রথমে অ্যাসিড রেডিকেল অ্যানালাইসিস করবে। অ্যাসিড রেডিকেল অ্যানালাইসিস করার যে সিস্টেম, সেটা হচ্ছে যে তুমি এটাকে 2 ভাবে অ্যানালাইসিস করতে হবে। একটা হচ্ছে ড্রাই টেস্ট, আর একটা হচ্ছে ওয়েট টেস্ট। ড্রাই টেস্ট হচ্ছে যে টেস্ট করার জন্য তুমি স্যাম্পল নিয়ে সরাসরি এক্সপেরিমেন্ট করবা। আর ওয়েট টেস্ট হচ্ছে যে তুমি প্রথমে স্যাম্পলের সলিউশন তৈরি করবা, এরপর একে অ্যানালাইসিস করবে। তাহলে ড্রাই টেস্ট আর ওয়েট টেস্টের মধ্যে ডিফারেন্স কি? ড্রাই টেস্ট হচ্ছে স্যাম্পল নিয়ে এক্সপেরিমেন্ট করব, আর ওয়েট টেস্ট হচ্ছে সলিউশন বানিয়ে করতে হবে। হ্যাঁ, স্যাম্পল সলিউশন নিয়ে করবো, আর এটা হচ্ছে সরাসরি স্যাম্পল নিয়ে করবো। স্যাম্পল সলিউশন কিভাবে তৈরি করবো? স্যাম্পল সলিউশন কিভাবে তৈরি করবা? ডিস্টিল ওয়াটার যোগ করে। গুড। ডিস্টিল ওয়াটার যোগ করে তুমি তোমার স্যাম্পলে তুমি যদি ডিস্টিল ওয়াটার যোগ করো, তাহলে স্যাম্পল ডিজলভ হয়ে যাওয়ার কথা। যদি ডিজলভ না হয়, সেক্ষেত্রে তাকে হিট করতে হবে অথবা ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাড করতে হবে। তো যেহেতু অ্যাসিড রেডিকেল অ্যানালাইসিস করতে গিয়ে ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাড করে এমনিতেই ক্লোরাইড রেডিকেল পাওয়া যাবে। সো যখন ক্লোরাইড রেডিকেল থাকবে না, তখন অ্যাসিড অ্যাড করতে হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাড করতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে তুমি ড্রাই টেস্ট করে, ফর এক্সাম্পল তোমাকে কিভাবে কি করতে হবে, কতটুকুর সাথে কতটুকু অ্যাড করতে হবে, সবকিছু কিন্তু তোমাদের ম্যানুয়ালে, তোমরা স্ক্রিনে যে ম্যানুয়ালটা দেখতে পাচ্ছ, এই ম্যানুয়ালে লেখা আছে। তোমরা এই ল্যাবে যাওয়ার আগে এই ম্যানুয়ালটা প্রিন্ট আউট করে নিয়ে যাবা, অথবা একদম প্রিন্ট আউট করলো, বাকিটা ফটোকপি করে নিয়ে যাবা। এখন এই ম্যানুয়ালে লেখা আছে যে তুমি কতটুকু কি নিবা এবং তার সাথে কি অ্যাড করবে। অ্যাড করলে তুমি কি দেখতে পাবা? যেটা দেখতে পাবো ওটাকে বলা হয় অবজারভেশন। আর ইনফারেন্স মানে কি? ইনফারেন্স মানে হচ্ছে মন্তব্য, যে এটা দেখে তোমার কমেন্টটা কি। ফর এক্সাম্পল তোমাকে বলেছে যে তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? স্ক্রিনে বলো তো অবজারভেশনে কি লেখা আছে ড্রাই টেস্টের? এফারভেসেন্স মানে হচ্ছে যেটা কিনা ধোঁয়াশা দেখা যায়, মানে একদম ক্লিয়ার ধোঁয়া না, কিন্তু ধোঁয়াশা যেটা আর কি তোমার ধোঁয়ার মতো দেখা যাবে, এটা এফারভেসেন্স হবে। কালারলেস একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাসের এফারভেসেন্স তৈরি হবে। এটা তুমি প্রথমে দেখতে পাবা, তারপরে কি দেখতে পাবা? আচ্ছা, ডেন্স হোয়াইট ফিল্ম কখন তৈরি হবে? যখন কিনা তুমি অ্যামোনিয়া সলিউশন এর ওই এফারভেসেন্স এর মধ্যে ধরবা, তখন ডেন্স হোয়াইট ফিল্ম তৈরি হবে। যদি এই অবজারভেশন গুলো তোমার এক্সপেরিমেন্টের সাথে মিলে যায়, মানে তুমি এক্সপেরিমেন্ট করে যদি এগুলো দেখতে পাও, তাহলে বুঝতে হবে কোন রেডিকেলটা থাকতে পারে। ক্লোরাইডটা বেসিক রেডিকেল হিসেবে প্রেজেন্ট থাকতে পারে। ড্রাই টেস্ট করে আমরা কখনো বলতে পারবো না যে ক্লোরাইডটা আছে এবং কনফার্ম, কিন্তু আমাদেরকে এটা কনফার্ম করতে হলে ওয়েট টেস্ট করতে হবে। ওয়েট টেস্টে তুমি খেয়াল করে দেখো যে এখানে বলা হচ্ছে যে ক্লোরাইড আছে এবং এটা কনফার্ম। ওয়েট টেস্ট করার জন্য তোমাকে প্রথমে সলিউশন তৈরি করতে হবে, এবং এরপর কি কি করতে হবে এগুলো তোমাদের এখানে লেখা আছে, ওগুলো দেখে দেখে তোমরা করবা। যেহেতু ব্রিফিং খুবই শর্ট টাইমের কাজে সবকিছু কভার করা যাবে না ব্রিফিং এ। এখন কথা হচ্ছে
যে তুমি ল্যাবে কিভাবে কাজ করবা এটা দেখার জন্য তোমাকে ম্যানুয়াল প্রোভাইড করা হবে এবং সাথে ডেমনস্ট্রেটর থাকবে, টিচাররা থাকবে যে কিভাবে কাজ করতে হবে। কিন্তু তুমি যখন ভাইবা দিবা তখন কিন্তু তুমি একাই ভাইবা দিবা, আর ওখানে তোমার কোনো হেল্পিং হ্যান্ড থাকবে না। সেই জন্য তোমাকে যা করতে হবে যে তোমাকে এখন থেকেই এগুলোর বিহাইন্ডে কি থিওরি আছে, এই ডেন্স হোয়াইট ফিল্মটা যে তৈরি হলো এটা আসলে কোন কম্পাউন্ড তৈরি হলো যাকে কিনা একটা হোয়াইট ফিল্ম আকারে আমরা দেখতে পেলাম। ফর এক্সাম্পল যে তুমি এখানে যদি যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তৈরি হলো, তুমি এই হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসে যখন অ্যামোনিয়া ধরবা তখন সে অ্যামোনিয়ার সাথে রিয়েকশন করে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করবে। এই অ্যামোনিয়াম ক্লোরাইডের কালারটা হচ্ছে ঘন সাদা কালারের ফিল্ম। তো এটা হচ্ছে তোমার বিহাইন্ডের যে থিওরিটা আছে। ঠিক তেমনি প্রতিটা স্টেপে প্রতিটা এক্সপেরিমেন্টের বিহাইন্ডে থিওরি আছে যেগুলো কিনা তোমাদের ম্যানুয়ালি লেখা আছে, এবং বাকিটুকু তোমাদের কিন্তু নিজেদের পড়তে হবে, যে এটার বা আমাদের কাছ থেকে ক্লিয়ার হয়ে যেতে হবে যে এটার। ফর এক্সাম্পল দেখো এখানে তোমাকে বলেছে যে একটা রিং তৈরি হবে, এখানে একটা ব্রাউন কালারের রিং তৈরি হবে, ব্রাউন রিং তৈরি হলো বুঝতে হবে যে নাইট্রেট হয়েছে। এখন তোমাকে যদি কোয়েশ্চেন করা হয় এই ব্রাউন কালারের রিংটা কোন কম্পাউন্ড যে কারণে এটা তৈরি হলো, তখন তুমি কি বলবা? এই যে পেইন্টটা একোয়া পটাশিয়াম ফেরোসায়ানাইড হয় যার কালার হচ্ছে ব্রাউন ফিল্ম। এখন এই পেইন্টটা একোয়া পটাশিয়াম ফেরোসায়ানাইড বা পেইন্টটা একোয়া, না না সরি, পেইন্টটা একোয়া নাইট্রোসো ফেরোসায়ানাইড, নাইট্রোসো ফেরাস সালফেট, এখানে পটাশিয়াম ফেরোসায়ানাইড ইউজ করেনি না। পেন্টা একোয়া নাইট্রোসো ফেরাস সালফেট তৈরি হলো, তাহলে এই পেন্টা একোয়া নাইট্রোসো ফেরাস সালফেট যে তৈরি হলো এটা কিভাবে তৈরি হলো, তার সাথে রিয়েকশন গুলো কি আছে, এগুলো তোমাকে ভাইভাতে জিজ্ঞেস করা হবে। তাই এগুলো যখন তোমরা কাজ করবা তুমি যদি আগে থেকে থিওরিটা পড়া থাকে তাহলে কাজের সময় তোমার এক্সপেরিমেন্টের সাথে মিলে গেলে তোমার মনে থাকবে। তোমরা কি কথাগুলো বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, তাহলে এই এই গেল তোমাদের অ্যাসিড রেডিক্যাল অ্যানালাইসিস। যখন তুমি অ্যাসিড রেডিক্যাল পেয়ে গেলা, এখন চলে আসবে বেসিক রেডিক্যালের কথা, যে আমি বেসিক রেডিক্যালটাকে কিভাবে ফাইন্ড আউট করতে পারবো। বেসিক রেডিক্যাল ফাইন্ড আউট করার জন্য আমাদের যেটা করতে হবে ওই একই স্যাম্পল, ওই স্যাম্পলে সবসময় মনে রাখবা যে তোমাদের নর্মালি স্যাম্পলটা মিক্সড সল্ট থাকে। এর মানে হচ্ছে একটা অ্যাসিড রেডিক্যাল থাকবে তার সাথে দুটো বেসিক রেডিক্যাল দিয়ে দেওয়া হবে। ফর এক্সাম্পল তোমাকে যদি সোডিয়াম সালফেটের সাথে কপার সালফেট মিশিয়ে দেওয়া হয় তাহলে তুমি কয়টা বেসিক রেডিক্যাল পাবা? নীরব, ID61, ID61 নীরব। কেউ তো মনে হচ্ছে ক্লাসেই নাই। ম্যাম আসি ম্যাম ক্লাসে। তাহলে বলছো না তো, তোমাকে যদি সোডিয়াম সালফেটের সাথে কপার সালফেট মিশিয়ে দেওয়া হয় তাহলে তুমি অ্যাসিড রেডিক্যাল হিসেবে কাকে পাবা? ম্যাম সালফেট আয়ন আর বেসিক রেডিক্যাল হিসেবে দুইটা পাবো ম্যাম, কাকে বলো, কোন দুটো আয়ন পাবা? সোডিয়াম আয়নকে আর কপার আয়নকে, দুইটা পেয়ে তার মধ্যে ম্যাডাম আমাদের কোনো একটাকে পেতে পারি আমাদের সক্রিয়তা সিরিজ অনুযায়ী। না, তুমি দুটাকেই পাবা। তোমাদেরকে যে অ্যানালাইসিস সিস্টেম দেওয়া হয়েছে, অ্যানালাইসিসের যে সিস্টেম দেওয়া হয়েছে ওই সিস্টেম অনুযায়ী অ্যানালাইসিস করলে তুমি দুটো বেসিক রেডিক্যালকেই ফাইন্ড আউট করতে পারবা। বুঝতে পেরেছো? এখানে আসলে সক্রিয় সিরিজের কোনো ব্যাপার নাই, দুটা অ্যাসিড রেডিক্যাল বেসিক রেডিক্যালকেই তুমি ফাইন্ড আউট করতে পারবা। এখন বেসিক রেডিক্যালকে কিভাবে অ্যানালাইজ করতে হবে, তোমরা আসলে ল্যাবের ব্রিফিং এর ব্যাপারে খুবই উদাসীন থাকো। এরপর কিন্তু তোমরা ভাইভাতে গিয়ে আর কিছুই পারো না। কিন্তু ভাইভাতে তোমাদের অনেক মার্কস থাকে। তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছো? জি ম্যাম দেখা যাচ্ছে।
দেখো বেসিক রেডিকেলকে ক্লাসিফাই করার আইডেন্টিফাই করার সুবিধার্থে এভাবে ভাগ করা হয়। তোমরা আমাকে স্ক্রিন দেখে বলো যে বেসিক রেডিকেলের গ্রুপ 2B তে 2B তো অনেক বড়, 2A তে কোন কোন বেসিক রেডিকেল আছে? গ্রুপ 2A তে কোন কোন বেসিক রেডিকেল আছে? তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছো? lead ion, copper ion, cadmium ion. লেড, কপার, ক্যাডমিয়াম। আচ্ছা, এটা হচ্ছে গ্রুপ 2A তে আছে। আর গ্রুপ 4 এ কে আছে? গ্রুপ 4 এ কে আছে? তোমরা কি ক্লাসে আছো নাকি নাই? জি ম্যাম আছি। বলছো না কেন গ্রুপ 4 এ কে আছে? Barium, calcium, আর হচ্ছে strontium. বেরিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম। তোমার কি এই গ্রুপিং থেকে মনে হচ্ছে যে এর সাথে পিরিয়ডিক টেবিলের মিল আছে? পিরিয়ডিক টেবিলে কি বেরিয়াম গ্রুপ 4 এ আছে? না ম্যাম, Group 2 তে আছে। কাজে এখানে যে গ্রুপিং গুলো করা হয়েছে এই গ্রুপিং এর সাথে পিরিয়ডিক টেবিলের কোনো রিলেশন নাই। এখানে যে গ্রুপিং গুলো করা হয়েছে এই গ্রুপিং এর সাথে রিলেশন হচ্ছে গ্রুপ রিএজেন্টের। এখন গ্রুপ রিএজেন্ট কাকে বলে? দেখো বেসিক রেডিকেল অ্যানালাইসিস করার জন্য তোমাদেরকে ড্রাই টেস্ট করতে হবে। আমি ড্রাই টেস্টটা অ্যাভয়েড করে যাচ্ছি, ওয়েট টেস্ট থেকে আমি শুরু করছি। ওয়েট টেস্ট করার জন্য ওই একই সিস্টেম, যে তোমাকে আগে এটার সলিউশন তৈরি করতে হবে। একটা স্যাম্পলের সলিউশন তৈরি হলে তুমি কিভাবে বুঝবা যে স্যাম্পলের সলিউশনটা তৈরি হয়েছে? যখন ডিসলভ হবে তখন সলিউশনটা দেখতে কেমন হবে? সলিউশনটা দেখতে ট্রান্সপারেন্ট একটা সলিউশন হবে। যখন ডিসলভ হবে তখন সলিউশনটা কেমন হবে দেখতে? দেখো তোমরা কথা না বলে আমার শুধু শুধু ক্লাস কন্টিনিউ ট্রান্সপারেন্ট ভ্যান। ট্রান্সপারেন্ট একটা সলিউশন তৈরি হবে। এই ট্রান্সপারেন্ট সলিউশনে তুমি যখন যদি গ্রুপ রিয়েজেন্ট অ্যাড করো, ফর এক্সাম্পল যে তোমার স্যাম্পলে যদি অ্যালুমিনিয়াম, আয়রন অথবা ক্রোমিয়াম থেকে থাকে, তাহলে তুমি এই তোমার গ্রুপ 3 এর গ্রুপ রিয়েজেন্ট কে? গ্রুপ 3A এর গ্রুপ রিয়েজেন্ট কে? অ্যালুমিনিয়াম, আয়রন আর ক্রোমিয়াম। অ্যামোনিয়াম, আয়রন এবং ক্রোমিয়াম। তুমি তোমার ওই সলিউশনে যদি অ্যামোনিয়াম ক্লোরাইডের, সরি আমি তোমাকে গ্রুপ রিয়েজেন্ট জিজ্ঞেস করেছি, গ্রুপের মেম্বার জিজ্ঞেস করিনি। দেখো গ্রুপ রিয়েজেন্ট লেখা আছে পাশে পাশে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ইন প্রেজেন্স অফ অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড। এর মানে হচ্ছে তোমাকে আগে কি অ্যাড করতে হবে? অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড এর পর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করতে হবে। কাজেই তুমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ক্লোরাইডের প্রেজেন্সে যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করবা, তখন যদি আয়রন, অ্যালুমিনিয়াম অথবা ক্রোমিয়াম এই তিনটা বেসিক রেডিকেলের কেউ যদি প্রেজেন্ট থাকে, তাহলে একটা ইনসলিবল সল্ট তৈরি হবে। ইনসলিবল সল্ট তৈরি হলে সে প্রেসিপিটেটেড হবে। তখন তোমার ট্রান্সপারেন্ট সলিউশনটা দেখতে কি ট্রান্সপারেন্ট থাকবে? নো ম্যাম। কিরকম হয়ে যাবে? মদক্ষেপ করলে তো ঘোলা হয়ে যাওয়ার কথা। গোলা গোলা হয়ে যাবে। এখন দেখো যদি তোমার প্রেসিপিটেটেড কালার যদি গ্রিন হয়, তাহলে এটা কি হতে পারে? ক্রোমিয়াম হাইড্রোক্সাইড। ক্রোমিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, মানে তোমার বেসিক রেডিকেল হিসেবে সেখানে ক্রোমিয়াম থাকতে পারে। আর যদি ম্যাঙ্গানিজ থাকে তাহলে প্রেসিপিটেটেড কালার কেমন হবে? লাইট ব্রাউনিশ পিঙ্ক অর পেল পিঙ্ক। আচ্ছা, এখন এই তোমার এই রেডিশ ব্রাউন কালার প্রেসিপিটেশন দেখে তুমি কিন্তু কনফার্ম করে বলে দিতে পারো না যে তোমার আয়রনই আছে।
কি তোমার এই জন্য কি করতে হবে, এর পরের স্টেপ গুলো করে যেতে হবে। পরের স্টেপ গুলো সবগুলো স্টেপ করার পর একেবারে শেষে গিয়ে তোমার যদি এই ব্লু কালার সলিউশন তৈরি হয়, তাহলে তোমার বুঝতে হবে যে এখানে আয়রন আছে এবং কনফার্ম। কাজে এইভাবে প্রতিটা গ্রুপের জন্য আলাদা আলাদা গ্রুপ প্রেজেন্ট আছে। ওই গ্রুপের মেম্বার যদি কেউ প্রেজেন্ট থাকে, তাহলে ওই গ্রুপ প্রেজেন্ট অ্যাড করার পর একটা প্রেসিপিটেট তৈরি হবে। তখন তোমরা ওই ডেফিনেট যে গ্রুপের প্রেসিপিটেট পেলা, গ্রুপ প্রেজেন্ট অ্যাড করার পর ওই গ্রুপের চার্টে গিয়ে সে অনুযায়ী কাজ করে তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে আসলে কোন বেসিক রেডিকেলটা আছে। এটা গেল তোমাদের বেসিক রেডিকেল অ্যানালাইসিস। আমি চার্ট গুলো এই সফট কপিটা তোমাদেরকে মেলে দিয়ে দিব, তোমরা প্রিন্ট আউট করে নিও। এখন চলে আসো যে টাইট্রেশন। তোমাদের ভলিউমেট্রিক অ্যানালাইসিস। ভলিউমেট্রিক অ্যানালাইসিস কাকে বলে বলো তো? ভলিউমেট্রিক অ্যানালাইসিস কাকে বলে? হ্যাঁ, আয়তন মেপে মেপে ভলিউম মেপে মেপে যে অ্যানালাইসিস গুলো করা হয় তাকে ভলিউমেট্রিক অ্যানালাইসিস বলে। তোমরা এর আগে কি ভলিউমেট্রিক অ্যানালাইসিস করেছো, টাইট্রেশন করেছো কখনো? ম্যাম ছিল ইন্টারমিডিয়েটেড টাইট্রেশন। টাইট্রেশন হচ্ছে এক ধরনের ভলিউমেট্রিক অ্যানালাইসিস। অনেক ধরনের ভলিউমেট্রিক অ্যানালাইসিস আছে, তার মধ্যে টাইট্রেশন একটা। এখন দেখো যে স্ট্যান্ডার্ডাইজেশন। স্ট্যান্ডার্ডাইজেশন কথার অর্থ কি? স্ট্যান্ডার্ড সলিউশন বলতে তুমি কি বুঝো? স্ট্যান্ডার্ড সলিউশন হচ্ছে সেই সলিউশন যে সলিউশনের কনসেন্ট্রেশন তুমি জানো। স্ট্যান্ডার্ড সলিউশন হচ্ছে যদি তুমি কোনো সলিউশনের কনসেন্ট্রেশন জানো তাহলে তাকে কি বলবে? স্ট্যান্ডার্ড সলিউশন। স্ট্যান্ডার্ড সলিউশন। আর যদি কোনো সলিউশনের কনসেন্ট্রেশন না জানো তাকে কি বলবে? সেকেন্ডারি সলিউশন। না, তাহলে তাকে বলা হবে আননোন সলিউশন। সলিউশন অফ আননোন কনসেন্ট্রেশন মানে এটার কনসেন্ট্রেশন তুমি জানো না। আর স্ট্যান্ডার্ডাইজেশন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন, এই কথার অর্থ কি? স্ট্যান্ডার্ডাইজেশন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন, এই কথাটার অর্থ কি? সোডিয়াম হাইড্রোক্সাইডের এটা জানা হবে হ্যাঁ, কনসেন্ট্রেশনটা। সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশনের ঘনমাত্রা নির্ণয় করতে হবে। বুঝতে পেরেছো? জি ম্যাম। স্ট্যান্ডার্ডাইজেশন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন কথার অর্থ হচ্ছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশনের ঘনমাত্রাটা নির্ণয় করতে হবে। এখন তোমাদের ল্যাবে টাইট্রেশনের জন্য যে এক্সপেরিমেন্টটা, ভলিউমেট্রিক অ্যানালাইসিসের জন্য যে এক্সপেরিমেন্টটা ঠিক করা হয়েছে, এক্সপেরিমেন্টের নাম হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন অফ সালফিউরিক অ্যাসিড। এখন যদি স্ট্যান্ডার্ডাইজ করতে হয় তোমাকে একটা সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন লাগবে। এখন দুটা তো নন স্ট্যান্ডার্ড হলে হবে না, যে তোমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সলিউশন এর ঘনমাত্রা বের করতে বলে তোমাকে সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন ইউজ করতে হবে যার ঘনমাত্রা তুমি জানো। এখন সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ এ সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স কাকে বলে? যে সাবস্টেন্সের সলিউশন বানিয়ে রেখে দিলে তার কনসেন্ট্রেশন সময়ের সাথে চেঞ্জ হয়ে যায়। কাজে সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশনটাকে তোমাকে আগে অক্সালিক অ্যাসিড সলিউশন দিয়ে স্ট্যান্ডার্ডাইজ করে নিতে হবে। অক্সালিক অ্যাসিডের সলিউশনের তোমাকে ল্যাবে সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সালিক দিয়ে স্ট্যান্ডার্ডাইজ করে নিয়ে পরে ওই সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন দিয়ে সাপ্লাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড সলিউশনকে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে। এখানে দেখো তুমি যখন কাজ করবা সোডিয়াম তোমাকে এখানে ইন্ডিকেটর ইউজ করতে হবে, ফিনলফথেলিন ইন্ডিকেটর। এখন এই ফিনলফথেলিন ইন্ডিকেটর তুমি যখন সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশনে দিবা তখন তার কালার কেমন হবে? পিঙ্ক কালার। পিঙ্ক কালার। আর যখন অক্সালিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন শেষ হয়ে যাবে তুমি কিভাবে বুঝবা যে সবটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সালিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে শেষ করে ফেলেছে? ম্যাম এক সময় কালারলেস হয়ে যাবে। আচ্ছা, এখন তুমি এখন কথা হচ্ছে তুমি যখন অক্সালিক অ্যাসিড দিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইডকে টাইট্রেশন করবা
সেক্ষেত্রে তোমার স্ট্যান্ডার্ড সলিউশন কে? তোমাকে যদি বলা হয় 0.05 মোলার অক্সালিক অ্যাসিড সলিউশন, এর মানে হচ্ছে অক্সালিক স্ট্যান্ডার্ড সলিউশন কে? অক্সালিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড এর কনসেন্ট্রেশন কত? 0.05 0.05 মোলার। ইউনিট সহ বলতে হবে 0.05 মোলার। কাজে যেহেতু তোমার স্ট্যান্ডার্ড সলিউশন হচ্ছে অক্সালিক অ্যাসিড, কাজে 10 ml অক্সালিক অ্যাসিড সলিউশন তোমাকে আগে ভেবে নিতে হবে স্ট্যান্ডার্ড সলিউশন, এবং বুরেট থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড ড্রপ ওয়াইজ অ্যাড করতে হবে। অক্সালিক অ্যাসিড সলিউশনে তুমি যখন ফিনফথেলিন ইন্ডিকেটরটা অ্যাড করবা, ফিনফথেলিন ইন্ডিকেটর অ্যাসিডিক মিডিয়াতে কালারলেস থাকে। সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করতে করতে একসময় সমস্ত এই 10 ml অক্সালিক অ্যাসিড যখন রিঅ্যাকশন করা শেষ করে ফেলবে, তখন এক ড্রপ সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করার সাথে সাথে সলিউশনটা বেসিক সলিউশন হয়ে যাবে, এবং তখন তুমি ফিনফথেলিনের পিঙ্ক কালার দেখতে পাবা। এবং সেখান থেকে তোমাকে বুঝতে হবে যে 0.05 মোলার 10 ml অক্সালিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করার জন্য বুলেট রিডিং থেকে বের করতে হবে যে কত ml সোডিয়াম হাইড্রোক্সাইড তোমার লেগেছে। বুলেট রিডিং থেকে তুমি দেখলা যে তোমার 8 ml সোডিয়াম হাইড্রোক্সাইড লেগেছে, তখন তুমি এখানে মিল ভলিউমটা পেয়ে গেলা। এই ভলিউমটা তোমরা যে আগে ইন্টারমিডিয়েটে ক্যালকুলেশন গুলো করতে S1V1 equal to S2V, S1V1 equal to S2V1 নাকি, এই ইকুয়েশনে বসিয়ে তোমাকে সোডিয়াম হাইড্রোক্সাইডের কনসেন্ট্রেশনটা বের করতে হবে। এই V1টা কোথায় পেয়েছো? এই V1টা তুমি পেয়েছো বুলেট রিডিং থেকে। বুলেট থেকে দেখেছো যে কত ml সোডিয়াম হাইড্রোক্সাইড লেগেছে। ঠিক একই ভাবে তুমি যখন বুলেট রিডিং এর মাধ্যমে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রাটা বের করে ফেললা, তখন ওই সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আবার তোমাকে তার কনসেন্ট্রেশন বের করবা। এই এখন সেকেন্ড টাইট্রেশনের ক্ষেত্রে তোমার স্ট্যান্ডার্ড সলিউশন কে? সেকেন্ড টাইট্রেশনের সময় স্ট্যান্ডার্ড সলিউশন কে বলো? সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড। কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড এখনো বুলেটে আছে, কিন্তু তুমি এখন সোডিয়াম হাইড্রোক্সাইডের কনসেন্ট্রেশনটা জানো। আর আননোন সলিউশন কে? আননোন কে এখন? হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড। তুমি এখন কার ভলিউম মাপবা? হাইড্রোক্লোরিক অ্যাসিড ম্যাডাম। না, তুমি তোমার কনিক্যাল ফ্লাস্কে হাইড্রোক্লোরিক অ্যাসিড 10 ml ভেবে নিবা, কিন্তু তোমার বুলেটে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে যাবে। ওই সোডিয়াম হাইড্রোক্সাইড ড্রপ ওয়াইজ অ্যাড করবা। অ্যাড করতে করতে দেখবা যে যখন আবার ওই ফেনফথেলিন পিঙ্ক কালার ধারণ করেছে, তখন হচ্ছে এতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড তোমার লেগেছে 10 ml হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করতে। কাজে আবার সেই ফর্মুলা ইউজ করে V1S1 equal to V2S2 ইউজ করে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের কনসেন্ট্রেশন, সরি হাইড্রোক্লোরিক অ্যাসিডের কনসেন্ট্রেশনটা ফাইন্ড আউট করতে হবে। আমি আসলে জানি না যে তোমাদের অ্যাটেন্ডেন্স এত কম কেন, এত কম স্টুডেন্ট কি বুঝবা আর কি ল্যাব করবা জানি না। তোমরা হচ্ছে ইয়ার না? নো ম্যাম, ফেব্রিক। ও আচ্ছা, ফেব্রিক। ফেব্রিক সি। জি ম্যাম। যদি এর মধ্যে তোমাদের সাথে আমার আবার কোনো ক্লাস হয়, তাহলে তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, আমার তো মনে হয় না যে তোমরা ক্লাসের ব্যাপারে কোনো ইন্টারেস্ট তোমাদের আছে। যদি জানতে চাও তাহলে নেক্সট ক্লাসে জেনে নিও। ম্যাডাম লাস্টের বিষয়টা আরেকবার বললে ভালো হতো ম্যাডাম। কি বিষয় বলো? কোনটা? ওই যে ম্যাডাম ভলিউমটা আমরা সেই হাইড্রোক্লোরিক অ্যাসিডের না সোডিয়াম হাইড্রোক্সাইডের কোনটা বের করতেছি, এটা আমরা কনিক্যাল ফ্লাক্সে কাকে রাখি? কনিক্যাল ফ্লাস্কে প্রথমবার অক্সাইডকে। কারণ প্রথমবার তুমি কি করবা বলো? প্রথমবার কি করবা? সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা বের করবা, তাই না? জি ম্যাডাম। প্রথমবার সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা বের করবে। প্রথমবার সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা বের করার জন্য তুমি কনিক্যাল ফ্লাস্কে
অক্সালিক অ্যাসিডকে রাখবা এবং বুরেটে রাখবা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডকে, এবং এই কনিক্যাল ফ্লাস্কে তুমি যে 10 ml অক্সালিক অ্যাসিড রাখলা, ওই 10 ml অক্সালিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করতে স্ক্রিন দেখতে পাচ্ছো? জি ম্যাডাম দেখা যাচ্ছে। এই 10 ml অক্সালিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করতে কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড লাগলো তার ভলিউমটা তুমি বুরেট থেকে মেজার করবা। এখন এই মেজারটা করার পর তুমি এই ইকুয়েশন থেকে ক্যালকুলেশন করে কি বের করবা? সোডিয়াম হাইড্রোক্সাইডের কনসেন্ট্রেশন বের করবা। কনসেন্ট্রেশন বের করবো। এরপর একইভাবে বুরেটে তো তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড রয়ে গেছে, ওটাকে তুমি আর নামাবা না, তুমি তো কনসেন্ট্রেশন জেনে গেলা। ফর এক্সাম্পল তুমি পেলা হচ্ছে 0.04 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন তোমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সাপ্লাই করা হবে সলিউশন, যার কনসেন্ট্রেশন তুমি জানো না, কিন্তু কনসেন্ট্রেশন না জানলেও তুমি এটার ভলিউম মাপতে পারো। ভলিউম 10 ml মেপে নিলা এবং সেই বুরেট থেকে আবার তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করালা। যখন ফিনolphthalein কালার পিঙ্ক হয়ে গেল, তুমি টাইট্রেশন করা বন্ধ করলা এবং ভলিউম দেখে নিলা। ফর এক্সাম্পল যে তোমার 8 ml লেগেছে, তখন সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে তোমার 0.04 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড 8 ml তোমার লেগেছে। এটা হচ্ছে V1S1 ফর ইয়োর বেস। আর অ্যাসিডের জন্য ভলিউম কত? অ্যাসিডের ভলিউম কত? 10 ml। 10 ml। তাহলে কি তুমি অ্যাসিডের কনসেন্ট্রেশন বের করতে পারবা? ম্যাম করা যাবে ফর্মুলার সাহায্যে। এটাই বলছিলাম। তোমরা আইডি কত কত আছো বলো? এটা 58 ম্যাম ম্যাম 72 57 থেকে শুরু ম্যাডাম। 57 থেকে শুরু ম্যাম। 57 থেকে ল্যাগ গ্রুপ। আছো তো তোমরা 7 জন, 7 জন না 8 জন আছো? 57 আছো? $59, তারপর 58 আছে ম্যাম। 58, তারপর বলো, তারপর বলো 62। ম্যাডাম 64। 64 কোথেকে আসলে? এখন তো তুমি ক্লাসেই ছিল না। আমি ম্যাডাম শুরু থেকে ছিলাম মিস। ম্যাম 69। 70 ম্যাম। তারপর বলো 72। বলো বলো 77 ম্যাডাম। React 78 ma'am. React 78. React 78। जी मैम। ঠিক আছে।